গত ক্লাসে আমরা বাফার দ্রবণ পড়ছিলাম। বাফার দ্রবণটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ শুধু পড়েছিলাম। অম্লীয় বাফার দ্রবণ আমরা তখনই বলবো যখন একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড এবং একটা লবণ থাকবে। এই লবণটা কোন জায়গা থেকে উৎপন্ন হবে? এই দুর্বল অ্যাসিডের সাথে একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা, ওই লবণটা উৎপন্ন হওয়ার পরে এই দুইটা জিনিস যদি দ্রবণে থাকে তাহলে আমরা সেই দ্রবণটাকে অম্লীয় বাফার দ্রবণ বলতাম। অম্লীয় বাফার দ্রবণ। এখানে এটা হচ্ছে আমার অ্যাসিড, আর এটা হলো লবণ। এবং এই দ্রবণের পিএইচ নির্ণয় আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে পিকেএ প্লাস লগ, উপরে লবণের ঘনমাত্রা আর নিচে অ্যাসিডের ঘনমাত্রা, এটা দিয়ে করতে পারি। অথবা পিএইচ নির্ণয় করতে পারি পিকেএ প্লাস লগ, উপরে লবণের মোল সংখ্যা আর নিচে অ্যাসিডের মোল সংখ্যা। এই সূত্রটা দিয়েও করতে পারি। মানে আমরা ঘনমাত্রা নিয়েও করতে পারি, মোল সংখ্যা নিয়েও করতে পারি। ঘনমাত্রা এবং মোল সংখ্যার মধ্যে যে রিলেশনশিপটা ছিল, সি ঘনমাত্রা সি সমান এন বাই ভি। এই সিটা হচ্ছে ঘনমাত্রা আর এই এনটা হচ্ছে মোল সংখ্যা। তো আমি এখানে লবণের সি, অ্যাসিডের সি, অথবা লবণের এন, অ্যাসিডের এন, এইটা বসালে যা আসবে ওটা বসালেই তাই আসবে। একটা থেকে আরেকটা কনভার্টের নিয়মটা আমরা আলাদা একটা পার্টে পরে আসছিলাম। সি সমান এন বাই ভি, আয়তন দিয়ে ভাগ করব। অবশ্যই এই আয়তনটার এককটা লিটার হইতে হবে। এখন চলো এখান থেকে আমরা কিছু অঙ্ক করি। একটা কোশ্চেন মনে হয় করা হয়েছিল, কোশ্চেন 2। কোশ্চেন 2 এ একটা পাত্র, দুইটা পাত্র, এখানে একটা পাত্র, একটা পাত্রে আছে হচ্ছে CH3। আজকের ক্লাসটা একটু খেয়াল করো, তাহলে পরের যে ক্ষারীয় বাফার দ্রবণ পড়াবো ওইটা ইজি মনে হবে অনেক। এত আছে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড 0.3 মোলার, এবং এটা আছে হচ্ছে 0.5 লিটার। আবার এই পাত্রে আছে হচ্ছে CH3 COONA সোডিয়াম ইথানয়েড, এটা হলো 0.4 মোলার, এবং এটা 0.6 লিটার। এটা হলো এ পাত্র, আর এটা বি পাত্র, আর এটা সি পাত্র। এই সি পাত্র হচ্ছে এ পাত্র এবং বি পাত্রের মিশ্রণ। অর্থাৎ এই পাত্রটাকে এখানে ঢালবো এবং এই পাত্রটাকেও, পাত্রের যেটা আছে ভিতরে, এটা আমি এখানে ঢেলে দিব। তাহলে এই যে সি পাত্র, প্রশ্ন হচ্ছে সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এখানে একটা কে এর মানটাও দেওয়া আছে এই জায়গাটাতে। কে এ সমান 1.8 10⁻⁻5। এই হলো প্রশ্নটা, হোল প্রশ্নটা। টোটাল 3টা পাত্র, এর মধ্যে এ পাত্র এবং বি পাত্রে, এ পাত্রে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আছে, এর ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। তারপর এই পাত্রের ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। দুইটা পাত্র একসাথে করলাম, একসাথে করলে সি পাত্র। প্রশ্ন হচ্ছে সি পাত্রের দ্রবণের পিএইচ কত। তো প্রথমে একটু খেয়াল করতে হবে যে সি পাত্রের দ্রবণে আছে কি। তাহলে তাহলে সি পাত্রের দ্রবণে যখন আমি এই অ্যাসিডটা ইউজ করব,
এই অ্যাসিডটা 0.3 মোলার এই পাত্রে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 0.3 মোলার। এটা লিখো না তোমরা, উপরে প্রশ্নের ভিতরে লিখো না, আমি তোমার বোঝার সুবিধার্থে বলতেছি। আর যখন এটা আসবে তখন হলো 0.4 মোলার CH3COO তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো। এখানে সি পাত্রে CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, এটার ঘনমাত্রাটা আছে। ঘনমাত্রাটা কত ছিল? এত। এটার ঘনমাত্রা 0.3 থাকবে। আবার এটা লবণটা দেওয়া আছে CH3COONA, এটা দেওয়া আছে 0.4 মোলার। এখন সি পাত্রের যদি তোমাকে বলি সি পাত্রের আয়তনটা কত, সি পাত্রের আয়তন ভি, সি পাত্রের দ্রবণের আয়তনটা কত হইতে পারে খেয়াল করো। এইখান থেকে গেছিল কত? 0.5 লিটার, আর এইখান থেকে গেছে 0.6 লিটার। তাহলে এটার টোটাল আয়তনটা কত হবে? 0.5 এবং 0.6 অর্থাৎ 1.1 লিটার। তাহলে এটার আয়তনটা আসবে 1.1 লিটার। এখন খেয়াল করো, আমাকে সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে। আমরা পিএইচ বেশ কয়েক ধরনের পিএইচ পড়ে আসছি, তীব্র অ্যাসিডের, তীব্র ক্ষারের, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের এবং অম্লীয় বাফার দ্রবণের। এখন এই সি পাত্রটা কি অম্লীয় বাফার দ্রবণ হবে? জি ভাইয়া অবশ্যই হবে। কারণটা হচ্ছে বাফার দ্রবণ থাকার মানে হওয়ার যে শর্ত সেটা হলো ইথানোয়িক অ্যাসিডটা মানে দুর্বল অ্যাসিডটা এবং এই লবণটা থাকতে হবে। দেখো এই পাত্রে এটাও আছে, এটাও আছে, এটার ঘনমাত্রাও দেওয়া আছে, এটার ঘনমাত্রাও দেওয়া আছে। তো আমরা পিএইচ নির্ণয় করতে পারি। সুতরাং পিএইচ নির্ণয় করি চলো। পিএইচ সমান pKa প্লাস লগ, উপরে হবে লবণের ঘনমাত্রা, লবণ আছে সোডিয়াম ইথানোয়েট, তাহলে CH3 এত এর ঘনমাত্রা উপরে, নিচে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিড হিসেবে আছে এখানে ইথানোয়িক অ্যাসিড, এটার ঘনমাত্রাটা আমি নিচে বসাইলাম। পিকে টাও নির্ণয় করতে হবে। এখন একটু সাইড নোটে পিকে টা নির্ণয় করে তারপর এখানে বসাবো। পিকে হচ্ছে মাইনাস লগ কে এ, মাইনাস লগ কে এ মানে হলো 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা একটু ক্যালকুলেট করো। 4.74 এটা আমি বসাইলাম 4.74 প্লাস লগ এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রাটা দেখো আছে অলরেডি 0.4 বসাই দিলাম। আর ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা এখানে আছে 0.3। এটা তো এটা যদি বসাই আনসার যোগ 4.87, এটা আসলো আমার পিএইচ। এটা আমি কি দিয়ে করলাম? ঘনমাত্রা দিয়ে করলাম। দেখো আমরা দুইটা সূত্র দিছিলাম, একটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে, একটা মোল সংখ্যা দিয়ে। তো চলো এখন মোল সংখ্যাটা দিয়ে ট্রাই করি মোল সংখ্যা দিয়ে হবে কিনা। তো আবার এটা আমি লিখতেছি, তোমরা চাইলে তুলতেও পারো আর না তুললেও সমস্যা নাই। pKa প্লাস লগ মোল সংখ্যা, তো উপরে হচ্ছে লবণের মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা n, কার লবণ, লবণটা কি আছে সোডিয়াম ইথানোয়েট, এটার মোল সংখ্যা উপরে, আর নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের মোল সংখ্যা। পিকে এর মানটা আমরা জানি 4.74 প্লাস লগ, এখন সোডিয়াম ইথানোয়েটের মোল সংখ্যা লাগবে। আমরা মোল সংখ্যার যে সূত্র, মোল সংখ্যা এবং ঘনমাত্রার সাথে কানেকশন জানি, এটা মানে মোল সংখ্যা পাবো সি ইন্টু ভি, তার মানে ঘনমাত্রার সাথে ভি গুণ করে পাবো।
তাহলে আমি N of CH3 COO Na এটাটা পাবো কিভাবে? এটার ঘনমাত্রা কত ছিল? এটার ঘনমাত্রা হচ্ছে 0.4 ইনটু পাত্রের আয়তনটা কত? আচ্ছা, এখন পাত্রের আয়তন কি আমি এটা ইউজ করব নাকি এটা ইউজ করব বলো তো? 1.1 নাকি 0.6 কি মনে হয়? 0.6 ভাইয়া। আচ্ছা, ঘটনা হচ্ছে আমরা যে পাত্রে নিয়ে কাজ করতেছি সবসময় সেই পাত্র নিয়ে কাজ করবা। যে পাত্র নিয়ে কাজ করতেছি ফোকাসটা সবসময় সেই পাত্রেই থাকবে, অন্য কোনো পাত্রে না। তো এখানে আমরা সি পাত্রের পিএইচ নির্ণয় করতেছি, তাহলে সি পাত্রের যে আয়তনটা সেটা লাগবে, অন্য পাত্রে না। যদি বি পাত্রটা নির্ণয় করতাম তাহলে আমার বি পাত্রটা নিয়ে আমার কাজ ছিল, এখন বি পাত্রটা নিয়ে কাজ নাই, সি পাত্র নিয়ে কাজ করতেছি, তাই সি পাত্রের যে আয়তন সেটা, সি পাত্রের আয়তন হচ্ছে 0.1, তাহলে সরি 1.1 এখান থেকে এটা আসবে মেবি 0.44 মোল। আবার N of CH3COOH অর্থাৎ সোডিয়াম ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যাটা লাগবে। এটার সি হচ্ছে দেখো 0.3 ইনটু এটার ভি, সি পাত্র নিয়ে কাজ করতেছি তাহলে সি পাত্রের আয়তন 1.1, এটাও মেবি 0.33। তো এখানে বসাই দাও, এটারটা হলো 0.44 আর এটারটা হলো 0.33। এটা করে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো আগেরটাই আসবে। এটার মানে হলো আমি পিএইচ যদি মোল সংখ্যা দিয়েও করি যা আসবে, ঘনমাত্রা দিয়ে করলে তাই আসবে, আমার যেটা ফেভার হবে সেটা দিয়ে করব। এই অঙ্কে দেখো আমার কিন্তু ঘনমাত্রা দেওয়া ছিল, তো ঘনমাত্রাগুলো আমি এখানে বসাই দিলাম। এখন আসলে অঙ্কটা একটু অ্যানালাইসিস করি যে কেনই বা আমি এইভাবে করলাম, কারণ আমরা অনেকভাবে পিএইচ নির্ণয় করে আসছি। প্রথম হবে তুমি মিশ্রণে একটু দেখবা মিশ্রণে কি কি আছে। এই মিশ্রণে একটা অ্যাসিড ছিল এবং একটা লবণ ছিল। অ্যাসিড এবং লবণ এই দুটো কিন্তু বিক্রিয়া করবে না, অ্যাসিড এবং ক্ষার থাকলে বিক্রিয়া করতো। তো এই দুইটা পাত্রের ভিতরে অবশিষ্ট আছে, এটা বিক্রিয়া যেহেতু করবে না, আগে যা ছিল তাই থাকবে, এখানেও আগে যা ছিল তাই থাকবে। এটা ছিল 0.5, এটা 0.6, যেহেতু আমরা দুইটা একসাথে করলাম তাহলে এটা হবে 1.1 লিটার। করার পরে এটা যেহেতু এখানে অ্যাসিড এবং লবণ আছে তাই আমরা এটাকে অম্লীয় বাফার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের দুইটা সূত্র ছিল, একটা ঘনমাত্রা দিয়ে আর আরেকটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে। আমরা যেটা দিয়ে করি আনসার একই আসবে। এই অঙ্কটা নিয়ে কারোর প্রবলেম আছে কোনো? নাই, তাহলে পরেরটাতে যাই। কোশ্চেন 3, এটা হচ্ছে এরকম, এখানে একটা পাত্র আছে, এখানে আরেকটা, এখানে আরেকটা, এটা এ পাত্র, এটা বি পাত্র এবং এটা সি পাত্র, এই দুইটা হবে এ এবং বি এর মিশ্রণ। এই পাত্রের ভিতরে আছে CH3COOH ইথানোয়িক অ্যাসিড 110 মিলিলিটার এবং এটার ঘনমাত্রাও দেওয়া আছে 0.15 মোলার। আবার এই বি পাত্রে আছে NaOH 100 মিলিলিটার 0.2 মোলার। এই পাত্রটাকে আমি এখানে সবটা ঢেলে দিলাম আর এটাকেও আমি এখানে ঢেলে দিলাম সবটা। প্রশ্ন হচ্ছে সি পাত্রের পিএইচ কত? সি পাত্রের, আচ্ছা এখানে এইভাবে লিখো না, রোমান 1 দিয়ে লিখো, রোমান 1 দিয়ে লিখো সি পাত্র বাফার দ্রবণ
হবে কি রোমান 2 দিয়ে লিখো সি পাত্রের পিএইচ নির্ণয় করো। ওকে, এখন দেখো আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নের একটু ডিফারেন্স আছে। আগের প্রশ্নে আমার কি কি ছিল একটু দেখে নিই। আগের প্রশ্নে ছিল এইটা একটা অ্যাসিড এবং একটা লবণ। তো অ্যাসিড এবং লবণ এরা কখনোই বিক্রিয়া করবে না। যখন পাত্রে দিবা এটা 0.3 ছিল, এটা 0.3 ছিল, এটা 0.4 ছিল, এটাও 0.4 ছিল। এখন দেখো পাত্রের ভিতরে কিন্তু এটা অ্যাসিড, কিন্তু এটা লবণ না, এটা একটা ক্ষার। তো অ্যাসিড এবং ক্ষার যখন দিব তখন কিন্তু তারা সেম থাকবে না, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কোনোটা কমে যাবে, কোনোটা শেষ হয়ে যাবে। তো অবশ্যই বিক্রিয়া করবে, কারণ একটা হচ্ছে অ্যাসিড এবং একটা ক্ষার। তো প্রথম কাজটাই হচ্ছে তোমাকে বিক্রিয়া ঘটায় দিতে হবে। তো বিক্রিয়া করবে, কে কে বিক্রিয়া করবে? সি পাত্রে। সি পাত্রে যখন আমি এটা দিব CH3 ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে ফেলবে এবং এই দুইটা বিক্রিয়া করে এরকম হয় CH3 সোডিয়াম ইথানয়েড প্লাস H2O। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো সবাই। তো প্রথম কাজটা হবে আবার ইনিশিয়াল অবস্থায় এটা কতটুকু, কত মোল ছিল, এটা কত মোল ছিল, এটা তো আমরা জানি ইনিশিয়াল অবস্থায় এটা 0, এটা 0। আদি অবস্থায় উৎপাদ 0 থাকে। তখন আদি অবস্থায় এই ইথানোয়িক অ্যাসিড কিন্তু 0 মোল ছিল না, কত মোল ছিল সেটার জন্য দেখতে হবে, মানে সি পাত্রে যখন ঢালছো আদি অবস্থায় কত মোল ইথানোয়িক অ্যাসিড ছিল। দেখো আদি অবস্থায় কত মোল ছিল, আদি অবস্থায় যখন ঢালি নাই তখন এত মিলিলিটার এত মোলার, এত মিলিলিটার এত মোলার। আমার দরকার মোল সংখ্যা, এটা হচ্ছে ভি, লিখো না, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে সি, কিন্তু আমার দরকার মোল সংখ্যা। কারণ আমরা যে হিসাবটা করি এখানে সবটা মোল সংখ্যা দিয়ে করি, মনে আছে এই যে আলফা দিয়ে করতাম, যে মোল সংখ্যার হিসাব করতাম, আমার মোল সংখ্যা দরকার। তো দেখো এখানে ভি আছে, সি আছে, তো অবশ্যই মোল সংখ্যা পাবো। পরে একটু সমাধানে এসে লিখো এখানে N of CH3, এটার মোল সংখ্যা হবে, মোল সংখ্যা মানে হলো সি ইন্টু ভি। কোন জায়গা থেকে আসছে সেটা একটু দেখে নিও, সি সমান N/V থেকে, তাহলে N সমান হচ্ছে সি ইন্টু ভি। তো এটার যে ঘনমাত্রা, এটার ঘনমাত্রা হচ্ছে 0.15 ইন্টু আয়তন ভি হচ্ছে 110। তো আমি এখানে 110 বসাই দিব, তাই না? না, ইয়াতে নিতে হবে, লিটারে। লিটারে নিয়ে যেতে হবে, গুড। কারণ এটা আমাকে এই যে এই জায়গায় বলে দিছিলাম এটা লিটার হইতে হবে, এটা মিলিলিটার আছে, তো লিটার নেওয়ার জন্য আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এটার মোল সংখ্যাটা আসতেছে কত, 0.15 ইন্টু 110 10⁻³ এইটা আসতেছে 0.0165 এত মোল। তাহলে এই ইথানোয়িক অ্যাসিডের আদি মোল সংখ্যা আমরা পেয়ে গেছি, ইথানোয়িক অ্যাসিডের আদি মোল সংখ্যাটা এখানে বসাই দিই। এটা ছিল হচ্ছে 0.0165। এখন এটার আদি মোল সংখ্যা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের এটাও লাগবে, N of NaOH। প্রতি বছরে কিন্তু একটা কোশ্চেন আসে এখান থেকে, এটা বলা যায়। NaOH এটার মোল সংখ্যা লাগবে, দেখো এটার, এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে সি এর মান। আমার N লাগবে, N কি, সি ইন্টু ভি, সি ইন্টু ভি। সি এর মান হলো 0.2 আর ভি হলো 100। তো আমাকে 100 বসাইলে হবে না, এটাকে লিটারে নিয়ে যেতে হবে। তো 10⁻³ দিয়ে গুণ করব। এটা আসতেছে 0.02 মোল। তো এটার আদি মোল সংখ্যাটা আমি এখানে লিখি 0.02 মোল। আদি অবস্থাটা আমি পাই গেলাম। এখন এখন কাজটা হবে কি, বিক্রিয়া করাবো। তো এখান থেকে পরে সাম্য অবস্থায় কি হবে, 0.0165 মাইনাস কতটুকু যাবে, এখানে যেহেতু 1 আছে
আলফা গেল আলফা, আর এখান থেকেও 0.02 মাইনাস আলফা, এখানে উৎপন্ন হবেও কত আলফা, কারণ এখানে 1 আছে, এখানে উৎপন্ন হবে কতটুকু আলফা। এখন আমাকে দেখতে হবে যেহেতু এটা বিক্রিয়া ঘটতেই থাকবে কোনটা আগে জিরো হবে। তোমরা 9-10 এ হয়তো লিমিটিং বিক্রিয়ক নামে একটা টার্ম পড়ে আসছো। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেটা যেটা আগে শেষ হয়ে যাবে, যেটা বিক্রিয়ায় আগে শেষ হয়ে যাবে। এখন এভাবে আসলে দেখা বলা যায় না যে কোনটা আগে শেষ হয়ে যাবে, তার জন্য তোমাকে একটু রাফ করতে হবে। যে কোনো একটাকে জিরো ধরে নিবা। ধরো যে আমি এটাকে জিরো ধরতেছি, তো এটাকে জিরো ধরে নেই যে এটা আদি অবস্থায় জিরো হয়ে যাবে, মানে শেষে বিক্রিয়াতে এটা জিরো হয়ে যাবে, প্রথমে এটা শেষ হয়ে যাবে, মানে আমি ধরে নিচ্ছি এটা লিমিটিং বিক্রিয়ক, মানে এটা বিক্রিয়া করে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানে এটা জিরো জিরো হয়ে যাবে। তো এটা জিরো হইতে গেলে 0.165 মাইনাস আলফা সমান জিরো, তাহলে আলফা কতটুকু হইতে হবে, এটা 0.0165 এতটুকু হইতে হবে। আলফার মানটা এখানে বসায় দেখো কত হয়, লিখো না এখনই, আলফার মানটা এখানে বসায় দেখো তো কত হয়, 0.0165 মাইনাস এটা তো করলা 0.0165, আর এটা 0.02 মাইনাস 0.0165। খেয়াল করে দেখো এটার মানটা জিরো আসবে কিন্তু এটার মানটা কত আসবে, এটার মানটা আসতেছে লিখো না 0.0035, এটা কিন্তু নেগেটিভ আসতেছে না, তার মানে এটাই সঠিক। আর যদি নেগেটিভ আসতো কিরকম হইতো, আমি এটাকে ধরে নিয়েছিলাম লিমিটিং বিক্রিয়ক, যদি ওইটাকে ধরতাম তাহলে কি ঘটনা ঘটতো দেখো, যদি লিমিটিং বিক্রিয়ক ওইটাকে ধরতাম তাহলে 0.02 মাইনাস আলফা সমান জিরো। তো এখানে আলফার মানটা কত হইতো, 0.02, আলফার মানটা বসাই দেখো 0.0165 মাইনাস 0.02, এই মানটা দেখো নেগেটিভ এসে পড়বে, 0.165 মাইনাস 0.02, এই মানটা দেখো এরকম মাইনাস 0.0035, এই মানটা নেগেটিভ এসে গেছে। তার মানে তুমি যে এটাকে লিমিটিং বিক্রিয়ক ধরতেছো, মানে তুমি যে ধরতেছো এটা আগে শেষ হয়ে গেছে, এটা ভুল, নেগেটিভ যদি আইসা পড়ে। তো এরকম করে ধরে নিতে হবে যে আসলে কোনটা সঠিক। তো এই ক্ষেত্রে আসলে বাফার দ্রবণে এই ভেজালটা আসে না বললেই চলে। তো তুমি দেখা বুঝতে পারবা এখানে আসলে কোনটা কম কোনটা বেশি। দেখো এই যে এই জায়গায় এই মানটা কিন্তু কম আর এই মানটা কিন্তু একটু বেশি, এটা কম আর এটা বেশি, যেটা কম সেটা তো আগে শেষ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক, এটা আগে জিরো হয়ে যাবে। তো এটা জিরো হইতে গেলে আলফার মান কত হইতে হবে, এটাকে জিরো ধরবা, 0.165 মাইনাস আলফা সমান জিরো, আলফার মানটা হচ্ছে 0.0165। এখন আলফার মানটা বসাও, তারপরে এরকম করে যেতে থাকবা, 0.0165 মাইনাস 0.0165, আলফার মানটা শুধু বসাইলাম 0.02 মাইনাস 0.0165, আর নিচে হচ্ছে এটা যেহেতু আলফার মানটা বসাই গেলাম এখানে আলফার মান বসাবো 0.0165, 0.0165, পরে ক্যালকুলেশন করলে এটা জিরো আসবে, আর এটা আসবে 0.0035, আর এটাই থাকবে 0.165, আর এটা হচ্ছে 0.0165। এই হলো এই জায়গায় বিক্রিয়া শেষ হইল। এই টার্মটা বুঝো না এমন কেউ আসো, কিভাবে কি করলাম, আদি অবস্থায় কত মোল ছিল এগুলো লিখলাম, তারপরে আলফা আলফা করে গেল, পরে চিন্তা করলাম কোনটা লিমিটিং বিক্রিয়ক, মানে কোনটা আগে শেষ হবে। তো এটা ধরার জন্য দুইটা নিয়ম বলছি, প্রথমে হচ্ছে যে কোনো একটাকে ধরে নিবা, ধরে মানটা বসায় দেখবা নেগেটিভ আসতেছে কিনা, যদি নেগেটিভ না আসে তার মানে তুমি সঠিকটা ধরছো, নেগেটিভ আইসা পড়লে ভুলটা ধরছো, এটা অঙ্ক করতে করতে ঠিক হয়ে যাবে। আরো বেস্ট ওয়ে হচ্ছে এখানে এই জায়গাটাতে বিশেষ করে যে কোনটা কম আছে, দেখো এখানে কম আছে হচ্ছে এটা, তার মানে এটা আগে শেষ হয়ে যাবে, এটাকে জিরো ধরে আলফার মানটা বের করবা, পরে আলফার মান বসায় যা যা থাকে তা লিখবা। এই কথার মানে হলো এখন বিক্রিয়াতে এত মোল 0.0035 মোল NaOH আছে, তারপর 0.0165 মোল এটা আছে, এবং 0.0165 মোল পানি আছে। কিন্তু এই যে এই অ্যাসিডটা এটা কিন্তু এখন আর নাই, অ্যাসিডটা কতটুকু আছে, 0 মোল। তাহলে একজন একটু বলো তো এটা বাফার দ্রবণ কি হবে, না, হবে এটা না। হবে না। কারণ হচ্ছে আমার বাফার দ্রবণের জন্য দুইটা জিনিস দরকার, একটা এটা এবং এটা, কিন্তু এখন এটা তো নাই, তার মানে এটা বাফার দ্রবণ হবে না। তাহলে প্রথম যে কোশ্চেনটা এটা ছিল কি
সি পাত্র বাফার দ্রবণ হবে কি? তাহলে সি পাত্র বাফার দ্রবণ হবে না। তাহলে একটু লিখে দিবা, অতএব, অথবা ব্যাখ্যা করে লিখতে পারো, যেহেতু পাত্রে CH3 COOH অবশিষ্ট নেই, তাই এটি বাফার দ্রবণ হবে না। বাফার দ্রবণ হবে না মানে এখন আমার লবণের কোনো দাম নাই, তার মানে আছে কি, পানির তো কোনো দাম নাই, মানে পানি থাকলেও যা না থাকলে তাই। তো বাফার দ্রবণ যেহেতু হবে না, কি আছে তাহলে? NaOH আছে 0.0035 মোল। খেয়াল করো, এখন 2 নম্বর কোশ্চেনের আনসারে চলে যাচ্ছি। 2 নম্বরে কি কি কোশ্চেন ছিল? সি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। পিএইচ নির্ণয়ের জন্য আমি এখানে একটু সি পাত্রটা আইকা নিতেছি। সি পাত্র, তাহলে সি পাত্রে লবণ পানি, যেহেতু আমার এখানে বাফার দ্রবণ হচ্ছে না, তো লবণ নিয়ে আমার এখানে কোনো লাভ নাই। এখানে আছে কি? NaOH 0.0035 মোল। তাহলে এখানে আছে 0.0035 মোল NaOH, এবং এই পাত্রের যে একটা আয়তন থাকবে, এই আয়তনটা পাবো কিভাবে? এই যে এই জায়গায় দেখো, এইখানে ছিল কত? 110 মিলিলিটার, আর এইখানে হচ্ছে 100 মিলিলিটার, তাহলে টোটাল হলো 210 মিলিলিটার। এই সি পাত্রের আয়তন হবে 210 মিলিলিটার। এটা হলো 210 মিলিলিটার। আমার কিন্তু পিএইচ দরকার, তাহলে আমরা বেশ কয়েক ধরনের পিএইচ নির্ণয় শিখে আসছি। প্রথমত হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের, দ্বিতীয় হলো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের, এবং তৃতীয়ত বাফার দ্রবণ। যেহেতু এটা বাফার দ্রবণ হইছে না, তো আমি বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের কৌশলটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আর এই NaOH কোনটার মধ্যে পড়বে? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারেরটা নাকি দুর্বলেরটাতে? তীব্র তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের। তো এটার ঘনমাত্রাটা তো দেওয়া নাই এখানে, দেখো ঘনমাত্রা দেওয়া নাই, কি কি দেওয়া আছে এখানে? এটা হলো মোল, আর এটা হলো ভি। আমার তো ঘনমাত্রা দরকার, তো ঘনমাত্রা পাওয়ার জন্য সি সমান N/V। N এর মান হলো 0.0035। ধৈর্য রাখো, আস্তে আস্তে বুঝে যাবো সবটাই। 210, ভি এর মান 210 বসালাম, এটাকে লিটার নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ করলাম। তো 0.0035 210 10⁻³ তাহলে আসতেছে এটা 0.017 এত মোলার। তো তোমাকে যদি আমি বলতাম 0.01 মোলার NaOH এর পিএইচ কত, তো তুমি এটার পিএইচ নির্ণয় করতে কি হবে? প্রথমে লিখতা, ধরি NaOH এর ঘনমাত্রা x, তাহলে এইটার ঘনমাত্রা যদি x হয়, এখান থেকে আমরা পাবো OH এর ঘনমাত্রা। তো OH এর ঘনমাত্রা সমান হচ্ছে x। OH এর ঘনমাত্রা যদি x হয়, এখান থেকে আমরা পাবো POH। তাহলে POH টা হচ্ছে মাইনাস লগ OH এর ঘনমাত্রা মাইনাস লগ OH এর ঘনমাত্রাটা হচ্ছে x। x এর মানটা এখানে দেওয়া আছে 0.017 মাইনাস লগ 0.017। এইখান থেকে যে মানটা আসবে 1.78, এটা আসছে পিওএইচ। তার মানে আনসার হয়ে গেছে না? পিএইচ বের করতে হবে। গুড, আমার কিন্তু 14 থেকে পিএইচ বের করতে হবে, আমি পিওএইচ বের করছি। সুতরাং পিএইচ হচ্ছে 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 1.78 12.22। এটা এই প্রশ্নের আনসার। কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল, অনেক বড় একটা কোশ্চেন ছিল। প্রথমে দেখো আমি হাইলাইটস করে দেখি কি করলাম। পাত্র ছিল, পাত্রের পরে আমি ইনিশিয়াল মানে আদি অবস্থায় এটার মোল সংখ্যা, আদি অবস্থায় এটার মোল সংখ্যা নির্ণয় করলাম এখানে আর এখানে। যেহেতু এটা একটা অ্যাসিড এটা একটা ক্ষার, বিক্রিয়া করবে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই দুটো উৎপন্ন করবে। ইনিশিয়াল যে মোল সংখ্যা ছিল এগুলো লিখলাম, আর আদি অবস্থায় এগুলো 0 হবে। এখান থেকে আলফা গেল, এখানে উৎপন্ন হবে আলফা, আলফা
যে কোনো একটা লিমিটিং বিক্রিয়ক হবে, যেহেতু এটা কম আছে তাই এটা লিমিটিং বিক্রিয়ক হবে। সবসময় কিন্তু কম যেটা সেটাই লিমিটিং বিক্রিয়ক হবে না, আমরা আস্তে আস্তে সামনে বুঝতে পারবো, বিশেষ করে পরিমাণগত রসায়নে। আপাতত তুমি এটা চিন্তা করো যেটা কম আছে সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক ধরতে পারবো, কিন্তু সবসময় এটা সঠিক না। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা আগে শেষ হয়ে যাবে। যাই হোক, আমাদের এখানে এটা যেহেতু কম আছে তাই এটাকে লিমিটিং বিক্রিয়ক ধরলাম, মানে 0.0165 মাইনাস এক্স, এটাকে লিমিটিং বিক্রিয়ক, মানে এটাকে 0 ধরে এক্স না আলফা, আলফার মানটা নির্ণয় করলাম, এই আলফার মানটা এখানে বসাইলাম সব জায়গায়, বসানোর পরে এটা 0, এটা এবং এটা। তো যেহেতু এটা 0 হয়ে গেছে তার মানে এটা দ্রবণে এই অ্যাসিডটা আর নাই, যেহেতু অ্যাসিডটা নাই লবণ থেকে আসলে আমার কোনো বাফার দ্রবণ হবে না, কারণ বাফার দ্রবণের জন্য এটাও দরকার পড়বে, এটাও দরকার পড়বে, তাই বাফার দ্রবণ হবে না। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের আনসার। পরে 2 নাম্বার কোশ্চেনে কি ছিল, পিএইচ দরকার ছিল, তার মানে আমার সি পাত্রটাকে দেখতে এমন হবে, এত মোল NaOH 210 মিলিমিটার, 210 কিভাবে পাইলাম, ওই দুইটার আয়তন যোগ করলাম, তো এটা থেকে আমি এটার ঘনমাত্রা পাই গেলাম, ঘনমাত্রা পাইলে পরে পিএইচ নির্ণয় আমরা আগের পার্টে আলাদা করে পড়ে আসছি। এখানে কারোর প্রবলেম আছে কোনো? একটু মাথা গরম হওয়ার মতো অঙ্ক, আস্তে আস্তে ঠিক হবে করতে করতে। কারো যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন 4 মনে হয়। এখানে একটা পাত্র ছিল এরকম, টোটাল 3টা পাত্র। এই পাত্রের ভিতরে আছে CH3COOH, এটা হলো 14 মিলিলিটার এবং 0.1 মোলার। আবার এইখানে আছে NaOH 6 মিলিলিটার, 0.1 মোলার। এটা এ পাত্র, এটা বি পাত্র, কে এর মান দেওয়া আছে 1.8 10 টু দি পাওয়ার -5। আর এটা হলো সি পাত্র মানে হলো এ প্লাস বি। এটাকে এখানে ঢালবো আর এটাকে এখানে ঢালবো। প্রশ্ন হচ্ছে রোমান 1 দিয়ে লিখো, সি পাত্র বাফার দ্রবণ হবে কি? রোমান 2 দিয়ে লিখো, সি পাত্রের পিএইচ কত? তো প্রথম যে কাজটা হবে, তো বুঝতে পারতেছো এটা একটা ক্ষার আর এটা একটা অ্যাসিড। তো যখন আমার সি পাত্রে আসবে বিক্রিয়া করবে, বিক্রিয়া কেমন ভাবে করবে, এরকম CH3 COOH, তারপর NaOH, এখান থেকে সোডিয়াম ইথানয়েড প্লাস H2O এসব উৎপন্ন করবে। এখন আদি অবস্থার এটার মোল সংখ্যা লাগবে, আদি অবস্থা এটার মোল সংখ্যা, আদি অবস্থা এটার মোল সংখ্যা জানি 0, আর এটার মোল সংখ্যাও আমরা জানি 0, আস্তে আস্তে লিখবো পরে। তো আদি অবস্থায় ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যাটা নির্ণয় করি। তো এখানে N of CH3 COOH মোল সংখ্যা কিভাবে পাবো, C into V। তাহলে এটা হচ্ছে আমার C এর মান, এটা হচ্ছে V এর মান, 0.1 ইন্টু 14 মিলিলিটারকে লিটারে নিয়ে যাব, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব, তাহলে 0.1 ইন্টু 14 10 টু দি পাওয়ার -3, তাহলে আসতেছে এটা 0.0014 মোল। অনুরূপভাবে এটাও বের করব, N of NaOH C into V, এটা হলো আমার C এর মান আর এটা হলো V এর মান, V এর মান হচ্ছে 6 10 টু দি পাওয়ার -3।
তাহলে এটা আসতেছে 0.0006 মোল। আদি অবস্থায় যা ছিল আমি এখানে তা লিখে দিব। এটা হচ্ছে 0.0006 আর এটা 0.0014 0014 আর এটা আদি অবস্থায় 0, এটা আদি অবস্থায় 0। পরীক্ষায় কিন্তু এইভাবে করে যেতে হবে, যদি সবকিছু লিখতে যাও তাহলে কিন্তু হারায় যাবে একসময়। তো এখান থেকে আদি অবস্থা থেকে 0014 এখান থেকে মাইনাস হবে সামথিং কতটুকু, আমি আলফা ধরে নেই। আর এখান থেকেও আলফা কতটুকু মাইনাস হবে, 1 আলফাই মাইনাস হবে, কারণ 2 আলফা হবে না, এখানে কিন্তু 2 নাই। আর এখানে উৎপন্ন হবে 1 আলফা, আর এখানে উৎপন্ন হবে 1 আলফা। পরে কি করতে বলছিলাম, যে কোনো একটাকে ধরবা 0, ধরে এখানে মান বসাবা, বসায় দেখবা কি মাইনাস আসে কিনা। যদি প্লাস মাইনাস আসে তার মানে ভুল ধরছো, আর প্লাস আসলে সঠিকটা ধরছো। তার চেয়ে এই জায়গায় কি করবা, দেখো কোনটা কম আছে, এই যে দেখো এই মানটা কিন্তু কম, 0.000 আর এখানে 001। তো এই মানটা কম যেহেতু এটা আগে 0 হবে, এটা লিমিটিং বিক্রিয়ক। তো এটাকে 0 ধরো, 0.0006 মাইনাস আলফা সমান 0। এখান থেকে যে আলফার মানটা আসতেছে সেটা হলো 0.006। তো আলফার মানটা এখানে বসাই দাও, 0.0014 মাইনাস 0.0006, এখানে বসাই দাও আলফার মানটা। আর এখানে ভাইয়া আলফার কেপিএস মানটা, এর ক্ষেত্রে যে হ্যাঁ হ্যাঁ, কেপিএস এর ক্ষেত্রে যে আলফার ক্ষেত্রে যত মোল থাকতো আদি অবস্থায় সাম্যাবস্থায় যে তত মোলই বিয়োগ করতাম, এখানে যদি ভাবে করে তাহলে কি ভুল হবে? ততমূল বিয়োগ করতাম। এই যে এখানে এখানে যদি 2 থাকতো তাহলে এখানে আমি অবভিয়াসলি 2 আলফা দিতাম। ও এটাই হ্যাঁ বলতেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ, এটা সামনে যখন বড় অঙ্ক করাবো, আরো কঠিন অঙ্ক আসবে, তখন এটা বুঝতে পারবো, আরো ভালো করে অ্যাপ্লাই করতে পারবো। আপাতত এটাতে আর ভেজাল করে না, দেখো না এমনিতে কত বড় অঙ্ক হয়ে গেছে, 0.006। তো পরে কি হবে, এই বিয়োগফলটা লিখো, 0.0014 মাইনাস 0.006। এটা আসতেছে 0.0008, আর এটা আসবে 0, এটা আসতেছে 0.006, সরি 06, আর এটা 0.0006। এটা তার মানে হলো আমার বিক্রিয়া পাত্রে কি কি আছে, দেখো বিক্রিয়া পাত্রে এটা কিন্তু শেষ হয়ে গেছে, ওই ইয়েটা এটা কিন্তু শেষ, দেখো এটা 0, তার মানে এটা আর নাই বিক্রিয়াতে। আগে এটা ছিল, তো প্রবলেম হয়েছিল। এখন বিক্রিয়া পাত্রে কি আছে, বিক্রিয়া পাত্রে আছে হচ্ছে এই 0.008 মোল এটা, তারপরে 0.006 মোল এটা, এবং এত মোল এটা। তাহলে সি পাত্রে কি কি আছে এটা আমরা পরে এখন ডিসকানেক্ট করে দিব, পরে আবার এই জায়গা থেকে স্টার্ট করব। 0.00 মোল এটা আছে CH3 COOH, এবং 0.0006 এটা আছে CH3 COONA। আমরা এখন ডিসকানেক্ট করে পরে আবার এই জায়গা থেকে স্টার্ট করব। এই পর্যন্ত ঠিক আছে তো সবার নাকি? ওকে, ডিসকানেক্ট করতেছি, আবার লিংক দিতেছি, একটু কানেক্ট হয়ে যাও তাড়াতাড়ি। আমরা যেখানে ছিলাম সেখানে ছিল হচ্ছে শেষে একটা পাত্র ছিল সি পাত্র। সি পাত্রটা তো আমার কি কি ছিল, ছিল হচ্ছে সি পাত্র, এখানে এখানে সি পাত্র, সি পাত্রে ছিল হচ্ছে 0.0008 মোল CH3 COOH, এবং 0.0006 মোল CH3 COONA ছিল। এখানে আমি লবণটাকে কেন টাইনা নিয়ে আসলাম, কারণ আমার এখানে এই অ্যাসিডটা রয়ে গেছে। তাহলে এই দ্রবণের ভিতরে যেহেতু এই দুর্বল অ্যাসিডটা আছে এবং এই লবণটা আছে, এটাকে কি বাফার দ্রবণ বলা যাবে এখন? যাবে। অবশ্যই বাফার দ্রবণ। তাহলে 1 নাম্বার প্রশ্নের আনসার হবে সি পাত্রটি বাফার দ্রবণ হবে। যেহেতু বাফার দ্রবণ হবে, আমাকে পিএইচ নির্ণয় করার জন্য বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের যে সিস্টেম,
ওটা করতে হবে। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা ছিল মোল সংখ্যা দিয়েও করা যেত, আবার ঘনমাত্রা দিয়েও করা যেত। পিকেএ প্লাস লগ, উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা অথবা মোল সংখ্যা, উপরে লবণ CH3। এখানে ঘনমাত্রা দিয়েও করতে পারো, আবার মোল সংখ্যা দিয়েও করতে পারো। আচ্ছা, কেউ বলতে পারবে এটার আয়তন কত হবে? এটা কিন্তু সি পাত্র, সি পাত্রের আয়তন ভি কত হবে? 20 মিলিলিটার। 20 মিলিলিটার হবে। কেন? আগের যে পাত্রগুলো ছিল একটু তুমি চাই দেখো, পাত্রগুলো একটা হচ্ছে ছিল 6 মিলিলিটার, আরেকটা ছিল 14 মিলিলিটার। তো দুইটা যখন একসাথে করব টোটাল আসবে 20 মিলিলিটার। এটার আয়তনটা হচ্ছে 20 মিলিলিটার। তো দেখো এটার এই অ্যাসিডের মোল সংখ্যা জানি, এই লবণের মোল সংখ্যা জানি। আমি এখানে মোল সংখ্যাগুলো দিয়ে বসাই দিই, তাহলে মোল সংখ্যা দিয়ে যদি করি n অফ লবণ, লবণ মানে হলো CH3 COO Na, নিচে n অফ CH3 COOH। pKa লাগবে। pKa কিভাবে পাবো? pKa হচ্ছে মাইনাস লগ Ka, K এর মানটা এখানে বসাও, মাইনাস লগ 1.8, K এর মানটা দেওয়া ছিল প্রশ্নে 10 টু দি পাওয়ার -5, তাহলে হচ্ছে 4.74। এখানে আমি 4.74 বসাবো, প্লাস লগ এই লবণ কতটুকু আছে 0.006 0.0006, আর অ্যাসিড কতটুকু আছে 0.0008। এখান থেকে ক্যালকুলেট করে আনসারটা বের করো। সুতরাং পিএইচ, এখান থেকে আমি ডাইরেক্ট পিএইচ পাইছি, কিন্তু এটা আনসার। এই কোশ্চেনটাতে কারো কোনো প্রবলেম আছে? কি করলাম সেই আগের মতোই ভাঙাইলাম। এখন দেখলাম আমার পাত্রের ভিতরে এই অ্যাসিডটা আছে এবং এই লবণটা আছে। যেহেতু অ্যাসিডটা ও লবণটা আছে, তার মানে আমি এটাকে বাফার দ্রবণ বলতে পারি। বাফার দ্রবণ বললাম এবং পিএইচ নির্ণয় করব বাফার দ্রবণের কৌশলে। এখন কেউ কেউ বলতে পারো যে আমি এই পিএইচ নির্ণয় করার যে সূত্রটা, বাফার দ্রবণের যে সূত্রটা মোল সংখ্যা দিয়ে বললেন, আমি ঘনমাত্রা দিয়ে করতে চাই, তাহলে ঘনমাত্রা দিয়ে করতে পারবা। কিভাবে করবা? এটার ঘনমাত্রাটা নির্ণয় করবা, এটার আয়তন দেওয়া আছে, মোল সংখ্যাও দেওয়া আছে। তো মোল সংখ্যাকে সি সমান কি হবে? n/v। তো মোল সংখ্যা মানে হলো 0.006, এটা মোল সংখ্যা ডিভাইডেড বাই 20 10 টু দি পাওয়ার -3। তো এটার মোল সংখ্যা নির্ণয় করবা, এই মোল সংখ্যা তো দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করবা, এটার ঘনমাত্রা নির্ণয় করবা, ওইখানে বসাবা, এখানে বসাবা, বসালে দেখবা আনসারটা একই আসবে। এই আয়তন হিসেবে বসাবা 20 মিলিলিটার, লিটারে নিয়ে। তো এখানে বেটার হয় যেটা থাকে সেটা দিয়ে করো। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা দিয়ে করো। মানে এখানে দেখো তোমার কাছে এই মোল সংখ্যা বের করা আছে, তো এখানে শুধু শুধু কষ্ট করে তোমার ওই ঘনমাত্রায় যাওয়ার দরকার নাই, মোল সংখ্যা দিয়েই কাজ করে ফেলো। ফুল প্রসেসটা বুঝছো? দুই ধরনের অঙ্ক করছি, একটা হচ্ছে বাফার দ্রবণ হবে, আরেকটা হচ্ছে বাফার দ্রবণ হবে না। তার মানে এই ইথানোয়িক অ্যাসিড এইটা, এটা এবং NaOH এটা যুক্ত করলেই আমার বাফার দ্রবণ হবে না। এটা যুক্ত করার পরে তারা বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে আমি ডিসিশন নিতে পারবো বাফার দ্রবণ হবে কিনা। এই দুই ধরনের অঙ্ক দুইটা করলাম। কারো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, প্রবলেম নাই, তাহলে চলো আরেকটা করি। কোশ্চেন 5। কোশ্চেন 5 হচ্ছে, এখানে দুইটা দ্রবণ দিচ্ছি, ফিফটি মিলিলিটার, 0.1 মোলার। আরেকটা পাত্র, এই পাত্রে NaOH আছে এবং এটা হচ্ছে 15 মিলিলিটার এবং 0.2 মোলার। এটাও আমি এখানে যুক্ত করব, এটাও আমি এখানে যুক্ত করব। সব ধরনের কোশ্চেন এরকমই আসবে, দেখবা এরকম করতে করতে অঙ্ক মুখস্থ হয়ে গেছে পরে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার বইয়ে দেখবা সলিউশন একরকম ভাবে দেওয়া,
একটা বই আরেক রকম, আরেক স্যারের বই আরেক রকম, অন্য স্যারের বই আরেক রকম, আবার টেস্ট পেপারে এক এক টেস্ট পেপারে এক এক রকম, আবার এক এক টেস্ট পেপারেরই দেখবে একই টেস্ট পেপারের এক এক জায়গায় এক এক রকম সলিউশন। কিন্তু এগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না, কেমিস্ট্রি ব্যাপারটা সবটাই সেম, এক জায়গায় নিয়ে আসতে হবে। তো এই ব্যাপারটা করে দেখি এটা কি হয়। এখানে এটা হলো এ আর এটা হলো বি এবং এটা হলো সি পাত্র, এই সি পাত্র হলো এ এবং বি পাত্রের মিশ্রণ। প্রশ্ন হচ্ছে এই জায়গায় কে এর মান দেওয়া আছে, কে এর মানটা হলো 1.8 10 টু দি পাওয়ার -5 রোমান সি পাত্র বাফার দ্রবণ হবে কি, পরে রোমান 2 সি পাত্রের পিএইচ নির্ণয় করো। আগের মতো করেই আমাকে আগে ইনিশিয়াল যে অবস্থাটা সেটা লিখতে হবে। দেখো এটা হচ্ছে অ্যাসিড এবং এটা হচ্ছে ক্ষার, বিক্রিয়া করবে কিরকম ভাবে বিক্রিয়া করবে, এটা CH3 ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড প্লাস H2O এটা উৎপন্ন করবে। ইনিশিয়াল অবস্থায় এটা কতটুকু ছিল এবং ওইটা কতটুকু ছিল এটা বের করতে হবে। N of CH3 COOH, এটা বের করার প্রসেস হচ্ছে এটা হলো V আর এটা হলো C, তাহলে N সমান C ইনটু V। C এর মান হলো 0.1 আর V এর মান 50, কিন্তু মিলিলিটার বসানো যাবে না, লিটারে নিয়ে যেতে হবে 10 টু দি পাওয়ার -3। এখান থেকে এটা আসতেছে 0.005 মোল। তারপরে N of NaOH এটাও লাগবে, এটা হচ্ছে আমার V আর এটা হচ্ছে C, C ইনটু V, C এর মান 0.2 আর V এর মান 15, মিলিলিটার আছে, লিটারে নিয়ে যেতে হবে 10 টু দি পাওয়ার -3। এটা হলো 0.003 মোল। তাহলে আদি অবস্থায় যা ছিল আমি একটু লিখে ফেলি এখানে, এখানে ছিল হলো 0.005 আর এটা হলো 0.003 আর এটা আদি অবস্থায় 0, এটা আদি অবস্থায় 0, পরে মাইনাস হবে, আদি অবস্থায় যা ছিল তাই থাকবে, এখান থেকে মাইনাস হবে, আলফা মাইনাস হবে নাকি 2 আলফা মাইনাস হবে নাকি 3 আলফা মাইনাস হবে, এগুলো হলো ওই যে এটা যদি 1 আছে তাই 1 আলফা, এখানে যদি 2 থাকতো তাহলে 2 আলফা মাইনাস হতো। যাই হোক এখানে আলফা মাইনাস হলো, তারপর এখান থেকেও 0.003 মাইনাস আলফা হবে 1 আলফা হবে, কারণ এখানে 1 আছে, এখানেও আলফা হবে, এখানেও আলফা হবে। এই প্রসেসটা যদি তুমি আসলে বুঝে থাকো তাহলে দেখবা যে অনেক সুফল পাবা অনেক সামনে, এটা ধরাই দিলেই বুঝতে পারবো। যাই হোক এখন আমার কাজটা হবে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করবা। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার প্রথম প্রসেস হচ্ছে যে তুমি যে কোনো একটাকে 0 ধরবা, 0 ধরার পরে মানটা বসায় দেখবা যে নেগেটিভ আসে কিনা, নেগেটিভ আসলে ভুল ধরছো, পজিটিভ আসলে সঠিক ধরছো। এর চেয়ে আরো ভালো প্রসেস এই বাফার দ্রবণের ক্ষেত্রে হয়, কোনটা কম, দেখো এখানে এটা কিন্তু কম 0.003 কম, তার মানে হলো এটা আগে 0 হবে, এই যে এই মানটা আগে 0 হয়ে যাবে, এটা আগে শেষ হয়ে যাবে, তার মানে 0.003 মাইনাস আলফা, এটা 0 হবে কখন, যখন আলফার মানটা হবে 0.003। তো আলফার মানটা এখানে বসায় দাও, 0.005 মাইনাস 0.003, এখানে 0.003 মাইনাস 0.003, এখানে উৎপন্ন হবে আলফা মানে 0.003 0.003, পরে ক্যালকুলেশন করলে এখানে থাকবে 0.002 আর এখানে 0 আর এখানে হলো 0.003 0.003। তো বলো তো এটা কি বাফার দ্রবণ হবে কিনা, বলতে পারবা? হবে। অবশ্যই বাফার দ্রবণ হবে। কেন, একটু দেখো দ্রবণের ভিতরে কি কি আছে, এই যে এটা আছে এত মোল, এটা আছে এত মোল, এটা আছে এত মোল, তো এই NaOH টা শেষ হয়ে গেছে, দ্রবণের ভিতরে এটা আছে এবং এটা আছে, মানে অ্যাসিডটা আছে লবণটা আছে, তার মানে এটা একটা বাফার দ্রবণ হবে। তাহলে লিখে দিবা, সুতরাং সি পাত্রটি বাফার। মন ভালো থাকলে একটু ব্যাখ্যা লিখে দিবা, যেহেতু এখানে এই অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং
ওই লবণ আছে, তাই এটি একটা বাফার দ্রবণ হবে। সি পাত্রটি বাফার দ্রবণ হবে। এখন বাফার দ্রবণ হয়েছে মানে আমি পিএইচ নির্ণয় করব, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের যে স্টাইল, সেই স্টাইলটাতে পিএইচ সমান পিকেএ প্লাস লগ লবণ। লবণ হিসেবে এখানে কি আছে, সি পাত্রটা আমি একটু আইগা নিই ভালো করে। তো এই সি পাত্রে আছে হচ্ছে, এটা তো শেষ হয়ে গেছে, NaOH 0 আছে, এটা আছে 0.02 মোল, 0.002 মোল ইথানোয়িক অ্যাসিড এবং 0.003 মোল এই লবণটা আছে CH3 লবণটা আছে, এবং এটার আয়তন কি হবে, পাত্রের আয়তন ভি, আয়তনটা কতটুকু হবে সেটাই যে এখান থেকে পাবো। এখান থেকে গেছিল হচ্ছে 50 মিলিলিটার, আর এখান থেকে 15 মিলিলিটার, টোটাল হলো 65 মিলিলিটার। এই দ্রবণের টোটাল আয়তনটা হবে 65 মিলিলিটার। যেহেতু এটা একটা বাফার দ্রবণ হয়েছে, কারণ এই অ্যাসিডটা এবং এই লবণটা আছে, তাই বাফার দ্রবণের যে সূত্র, মোল সংখ্যা দিয়েও করতে পারো এবং ঘনমাত্রা দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে ডিরেক্টলি মোল সংখ্যাগুলো আছে, তো আমি মোল সংখ্যা দিয়ে করি। n অফ লবণ হলো CH3, আর নিচে হলো n অফ CH3 অ্যাসিড। এখানে pKa বসাবো, এখন আবার pKa লাগবে, pKa হচ্ছে মাইনাস লগ Ka। তো এটা যদি বসাই দেখবা 4.74 আসবে, 4.74 প্লাস লগ মূল সংখ্যা, এটার মূল সংখ্যাটা হচ্ছে 0.003, আর নিচেরটা হলো 0.002। তাহলে এটা আসতেছে 4.92। সুতরাং পিএইচ সমান এত। এটাই এই প্রশ্নের আনসার। সবগুলো অঙ্ক সেম প্রসেসে হবে। এখন আমি যদি আরেকটা বাইরের কাজ দেই, অবশ্যই পারা উচিত। বাইরের কাজটা এখন দিব, তো এটা একটু লিখো, পরে বলতেছি ব্যাখ্যা। তিনটা পাত্র, হোমওয়ার্ক এটা। এই পাত্রের ভিতরে ইথানোয়িক অ্যাসিড আছে হচ্ছে 30 মিলিলিটার, 0.1 মোলার। তারপর এই পাত্রে আছে হচ্ছে NaOH 50 মিলিলিটার, 0.2 মোলার। এটাকেও আমি এখানে ঢাললাম, আর এটাকেও আমি এখানে ঢাললাম। এটা হলো সি পাত্র, এটা এ পাত্র, সরি একটু চেঞ্জ করে দিই, এটা এ পাত্র, এটা বি পাত্র। তাহলে সি পাত্র হচ্ছে এ পাত্র এবং বি পাত্রের যে যোগফল সেটা। প্রথম প্রশ্ন হচ্ছে সি পাত্র বাফার দ্রবণ হবে কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে সি পাত্রের পিএইচ নির্ণয় করো। এটা হলো হোমওয়ার্ক 1, এটা করবা। তারপর আরেকটা এর মান দেওয়া না? আচ্ছা, এখানে কে এর মানটা দিয়ে দিই আমি, যদিও এখানে লাগবে না, এই জন্য দেই নাই। 1.8 10 টু দি পাওয়ার -5। এর মানটা আবার সব অঙ্কে কিন্তু এরকম হবে না, এটা শুধু ইথানোয়িক অ্যাসিডের জন্য প্রযোজ্য। অন্য অ্যাসিড আসলে কিন্তু চেঞ্জ হবে। তো আরেকটা লিখো হোমওয়ার্ক। এইগুলা কিন্তু অবশ্যই করে দিবা, কিছু পড়ো না করো, এগুলো করে দিতে হবে। এই পার্টটা যদি না পড়ো, আসলে চতুর্থ অধ্যায় পড়ে লাভ নেই তোমার।
CH3 এটা এটা হচ্ছে 70 মিলিলিটার 0.3 মোলার, এইটার কে এর মানটা 1.8 10 টু দি পাওয়ার -5। আর এখানে NaOH দেওয়া আছে, NaOH 60 মিলিলিটার 0.2 মোলার। এটা হলো এ পাত্র, এটা বি পাত্র এবং এটা সি পাত্র, এটা দুইটার যোগফল। এ পাত্র এখানে ঢালবো আর এইটা পাত্রটাও এখানে ঢালবো। প্রথম প্রশ্ন হচ্ছে সি পাত্রে বাফার দ্রবণ হবে কি? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সি পাত্রের পিএইচ নির্ণয় করো। সেম প্রশ্ন, সবগুলো সেম কোশ্চেন, কিন্তু মানে ডাটাতে একটু এদিক সেদিক আছে, যার কারণে দেখবা যে কখনো বাফার দ্রবণ হচ্ছে আবার কখনো বাফার দ্রবণ হচ্ছে না। ধরো যে কখনো বাফার দ্রবণ হইলো না, 1 নাম্বার যে কোশ্চেনটা, সরি আজকে যে মনে হয় 3 নাম্বার কোশ্চেনটা এরকম ছিল, বাফার দ্রবণ না হইলে আমার লবণটা আর ইয়ে হবে না। এখানে যদি ধরো যে NaOH টা থেকে গেল কিছু পরিমাণ 0.01 মোল যদি থেকে যায়, তো এটা থেকে যাবে 0.01 মোল থেকে যাবে NaOH। তো এটার একটা আয়তন থাকবে, আয়তনটা দুটো যোগ করে বের করব। মোল সংখ্যা আছে, আয়তন আছে, অবশ্যই সি বা ঘনমাত্রা পাবো। এই NaOH এর ঘনমাত্রা পাইলে POH পাই যাব, POH পাইলে পরে আমরা pH পাবো। তো এখানে যদি কারোর প্রবলেমও হয় তাহলে পরের ক্লাসে আমাকে ডিরেক্ট বলবা। পরের ক্লাস হচ্ছে তোমাদের বৃহস্পতিবারে। যদি এটা বুঝো তাহলে পরের এক ক্লাসেই খারিয়া বাফার দ্রবণটা সবটা শেষ হবে। আর যদি না বুঝো তাহলে দেখবা যে কোনো কিছু আসলে এই চতুর্থ অধ্যায় পড়ে লাভ নেই, চতুর্থ অধ্যায় বলতে কেমিস্ট্রি পড়ে লাভ নেই। আজকে এ পর্যন্ত থাকুক, ধন্যবাদ। বাড়ির কাজগুলো দিয়ে কিন্তু সবাই